কে অভিনন্দন জানাই। আমি বেশিক্ষণ বলতে চাই না, কারণ এখানে অনেকে আছেন যারা এই লড়াইটা মানবাধিকারের জন্য, এটা কথাটা সিদ্ধার্থের কথার মধ্যে যে দেখা যায় সত্যি কথাই আছে, কিন্তু আমাদেরকে সেটা প্রতিষ্ঠা করতে গেলে লড়াইয়ের জায়গাতেই থাকতে হচ্ছে, শুধু মুখে দুটো কথা বলে চলে গেলে হচ্ছে না। এবং যারা এই লড়াইটা একেবারে মাঠের থেকে লড়ছেন সেরকম মানুষেরা যেমন আছেন, তেমনি এখানে আমি দেখতে পাচ্ছি সুজাত ভদ্রর মতো মানুষ, আমার বন্ধু সুজাতর মতো মানুষ রয়েছেন, যারা সেই লড়াইয়ের তত্ত্বগত জায়গাটাকে পরিষ্কারভাবে তৈরি করে সেই ভিতটাতে সবার সামনে রেখে যাচ্ছেন, যেটা নিয়ে লড়াইয়ের মানুষেরাও এগোতে পারেন। সুতরাং এদের মধ্যে আমার বোধহয় বেশিক্ষণ বলাটা ঠিকও নয়। আমি এই লড়াইয়ে বিশ্বাস রাখি এবং ভরসা রাখি, ফলে আমি চিরকালই, ওই যে একটু আগে সঞ্চালক বললে যে প্রাতিষ্ঠানিক পরিচয়টার আগে আমার পরিচয় এর মধ্যে দিয়েই ছিল, এই বন্দিমুক্তি কমিটির সঙ্গে আমি দীর্ঘকাল ধরে জড়িত। সেই জায়গার থেকেই আমার কাছে কিন্তু এই দিনটা মনে হয় খুবই নিজের হৃদয়ের দিন, যেদিন নতুন করে শপথ নেবার যে এই লড়াইটা লড়তেই হবে। এবং সত্যি কথা বললে, যদি আমাদের মানুষের অধিকারের জন্য বলতে না হতো, যদি রাষ্ট্রপুঞ্জের এই সনদ, মানবাধিকার সনদ, এই 10ই ডিসেম্বর গ্রহণ করতে না হতো, কি ভালোই না হতো, সবচেয়ে বেশি খুশি হতাম। কিন্তু সেটা কি হতে পারছে? যতক্ষণ পর্যন্ত সমাজে এই বিভাজনগুলো থাকছে, ক্ষমতার বিভাজন থাকছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সব সময়ই প্রচেষ্টাটা থাকছে যে এক অংশের মানুষের আরেকটা অংশের থেকে তাদের উপর তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার। তার সঙ্গে সহযোগিতা করার জন্য নিশ্চয়ই রাষ্ট্র আছে, যে রাষ্ট্র সবসময় সেই রাষ্ট্রের যে ডেফিনেশন যেটা ছিল সে এক শ্রেণী কর্তৃক আরেক শ্রেণীকে শোষণের যন্ত্র, ঠিক ধরুন ভুল ধরুন, এটা সবসময়ই সত্য যে সেই রাষ্ট্রের ব্যবহার কিন্তু সেইভাবেই হয়ে থাকে, সেই অধিকারটা দেবার জন্য না, অধিকারটা কেড়ে নেবার জন্যে। আমাদের পক্ষে একটা খুব আনন্দের কথা ছিল যে আমাদের ভারতবর্ষের সংবিধান কিন্তু, ভারতবর্ষ রাষ্ট্র হিসেবে তৈরি হওয়ার চেষ্টা হয়েছে, সংবিধান কিন্তু আমাদের অনেকগুলো অধিকার দিয়েছিল, এটা সত্যি কথা। কিন্তু আজকে দিনের পর দিন, প্রতিদিন এবং গত 10 বছর ধরে এবং বর্তমান যে আরএসএস পন্থী সরকার, তাদের কার্যকলাপের মধ্যে দিয়ে যা দেখা যাচ্ছে, এটা সিদ্ধার্থ বারে বারেই বলে গেলেন যে সেইখান থেকে আমরা বহুদূর সরে এসেছি। আজ প্রশ্ন আসছে, সত্যি সত্যি এই সংবিধানকে আমরা বাঁচাতে চাই, এই ভারত রাষ্ট্রকে কি আমরা বাঁচাতে চাই? আমি রাষ্ট্র বলছি না, ভারতের যে ভারতীয়ত্বের ধারণা, তাকে কি আমরা বাঁচাতে চাই? এটাকে যারা ক্ষমতায় আছেন দিল্লিতে, দিল্লির শহরে, তারা কিন্তু অন্যভাবে ব্যবহার করেছেন। তারা বলছেন যে আমরাও তো চাই, আমরা চাই সবাই ভারতীয় হোক। এই ভারতীয় এই ব্যাপারটা কি, এইখানে দাঁড়িয়েও সংবিধানটাকেই যদি একটু দেখতাম আমরা, আমাদের ভারতবর্ষ কিন্তু তৈরি হয়েছিল বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধানে যে জায়গার থেকে, তাই স্পষ্টত লেখা ছিল এটা ইন্ডিয়ান ইউনিয়ন অফ স্টেটস। ইউনিয়ন, আজ থেকে 20 বছর আগেও খবরের কাগজে, ইংরেজি খবরের কাগজে লেখা হতো ইউনিয়ন গভর্নমেন্ট। আজকে শব্দটা শোনা যায়, এখন বলা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন কিন্তু আর ইউনিয়ন গভর্নমেন্ট কোথাও বলা হয় না। কোথায় যে আমরা নিজেরাও বুঝতে পারিনি, আমাদের মননের মধ্যে থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। আমরা অধিকারগুলোকে ভুলে যাচ্ছি। এখন আমরা সবটাকে, যাকে ইংরেজিতে মনোলিথিক বলে, এক পাথুরে করে দিতে চাইছি। মানে আমরা চাইছি না, কিন্তু যাদের তাতে সুবিধা হয় তারা চাইছেন। এবং দুর্ভাগ্যক্রমে তারাই কিন্তু সিদ্ধার্থ যে যাদের কথা বলেছেন, সেই সমস্ত মানুষেরা যারা মানুষের অধিকারের জন্য সারা জীবন লড়াই করে যাচ্ছেন, এখনও যাচ্ছে, তাদের উপরে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে এইখানে ক্ষমতায় রয়েছেন এবং
সেই জন্যে তারা আস্তে 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 ধীরে ধীরে আমাদের ভাবনা চিন্তার মধ্যেও পরিবর্তন এনে দিচ্ছেন। যেমন এই একটা ছোট্ট কথা বললাম, যেমন কবে যেন সেই মানে আমাদের যুক্ত সরকার কেন্দ্রীয় সরকার হয়ে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট হয়ে গেছে, তেমনি আরও অনেক জায়গাতেই আজকে আমাদের নয়া শিক্ষানীতি বলে দেখতে পাচ্ছি এমন একটা জিনিস আসছে। আমাকেও একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছে, সে করতে হবে অনেক বাধ্য হয়, কিন্তু এমন জিনিস আসছে যেখানে আমি যে জানতাম যে আমার প্রত্যেকের শিক্ষা নিজের নিজের মতো করে পাওয়ার অধিকার আছে, থাকছে না। আদিবাসীদের সারনা ধর্মের কথা হচ্ছিল, ধর্মের অধিকার, শিক্ষার অধিকার, প্রত্যেকটাই তো দরকার, প্রয়োজন। তারা কি পারছেন তাদের নিজেদের মতো করে শিক্ষা? আমাকে তার বদলে শিক্ষাক্ষেত্রেও নয়া শিক্ষানীতির নাম নিয়ে আবার সেই এক ধাঁচা গোটা দেশটাকে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে এক ধাঁচায় নিয়ে যায় এবং বারবার চালানোর চেষ্টা হচ্ছে ওটাই নাকি ভারত, ওটাই নাকি ভারতীয়ত্ব। ধীরে 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 বহু লোকে বিশ্বাস করে ফেলছেন। এই যে ধীরে ধীরে শুধু দাঁড়িয়ে কথা বলে ধীরে ধীরে যে বিশ্বাসটা গেড়ে বসে যাচ্ছে না, এইটার বিরুদ্ধে লড়াইটা একেবারে জনে জনে লড়াই করা দরকার। কতগুলো এই ধরনের সিম্বল, কতগুলো শুধু মানে প্রতীকী লড়াই নয়, প্রতি মুহূর্তে আমরা যখন পারস্পরের সঙ্গে কথা বলবো আমাদের এই কথাগুলো বলা দরকার। এই যে গণতন্ত্র বলতে কি বুঝি সব গুলিয়ে দেওয়া হচ্ছে। গণতন্ত্র ডেমোক্রেসির বদলে, ইংরেজিতে বললে সুবিধায় বুঝতে হতো, গণতন্ত্রের বদলে মেজরিটারিয়ানিজম, ওই গণতন্ত্রের বদলে হ্যাঁ সংখ্যাগুরুবাদ, এই যে যেটা একেবারে মানে জোর গলায় সেই মাননীয় বিচারপতি মহাশয়, আমি তো শিউরে উঠেছি, এত বড় গণতন্ত্র বিরোধী কথাটা গণতান্ত্রিক রাষ্ট্রে কীভাবে বলা যায়? জোর গলায় যেটা মানে বিচারপতি ঘোষণা করে বলেছেন চিৎকার করে যে সংখ্যাগুরু যা বলবে তাই হবে, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাবো, বেশ করবো, আমি সংখ্যাগুরু, তুমি সংখ্যালঘু, তুমি কে বলবার? এই যদি মানুষ, এটা ঠিক হিটলারের ফ্যাসিবাদী মানসিকতা ছিল। এটা তো গণতন্ত্র নয়। গণতন্ত্র আর সংখ্যাগুরুবাদে একটা বিরাট পার্থক্য আছে। নিশ্চয়ই গণতন্ত্রে সংখ্যাগুরুর মতের শেষ পর্যন্ত সিদ্ধান্ত গৃহীত হবে, কিন্তু সংখ্যালঘুর সমান অধিকার থাকবে। সংখ্যাগুরু কোথায় ভুল করছেন তার সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে সেই জায়গাটাকে তুলে নিয়ে আসার, সংখ্যাগুরুকে তার মতে নিয়ে আসার, সেটা কেউ ভাবছে, সেটা কেউ বলছে? বরঞ্চ এই ধরনের কতগুলো চিন্তাভাবনার জগতে এমনভাবে সূক্ষ্মভাবে আস্তে 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 প্রতি মুহূর্তে আমাদের প্রচার যন্ত্রগুলো এই যে টিভি, হ্যাঁ, এই আরও এখন তো ডিজিটাল মিডিয়া আরও কত রকমের কত কাণ্ড করছে, সমস্ত এই যন্ত্রগুলো সর্বত্র আপনি দেখুন আজকে এই সব জায়গাতে দেখুন কেমনভাবে একটা প্রাত্যহিক মানে এই যুদ্ধ হলো যুদ্ধ না থাকলেও যুদ্ধ মানে লাগিয়ে ফেলতে হবে, কারণ না তাহলে আবার ওই যে মানে ভারতীয়ত্বের ধারণাটা ভারতের মাটি থেকে উঠে আসে, ভারতীয়ত্ব তো চলবে না, ওটা আনতে হবে একটা যাকে বলে মিলিটারিস্টিক ভারতীয় সামরিক ধারণা। সেই জন্য কিছুদিন বাদে বাদে একটু ওই কিছুর মধ্যে কিছু না থাকলেও যুদ্ধ কে কোথায় একজন বাংলাদেশের মেজর ভদ্রলোক বলেছেন, নয় প্রাক্তন মেজর, কোনো গুরুত্ব বোধহয় তাকে কোথাও দেওয়া হয়নি, বাংলাদেশেও দেওয়া হয়নি। নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা সেখানেও বলবো, কিন্তু যেই না ওই একজন বললো যে আমরা কি কলকাতা দখল করব, ওই দখল করব, তাই নিয়ে কি ঢক্কা দিনাত কেন? ব্যাপারটা সেই একই। ওই এখানে একটা ওই সংখ্যাগুরুবাদ তৈরি করা, যেটা কিন্তু সবার উপরে চাপিয়ে দেওয়া যাবে, এবং এই চাপিয়ে দিতে পারলে সিদ্ধার্থ যতই বলুক যে আমরা সংখ্যাগুরু, ওই কজন সংখ্যা, তারা তো তাই দেখাবে না। তারা তো দেখাবে সেই ওই 15%, তারা আমি যা মুখে বলবে তুমিও তাই, অতএব আমি 85, ওই 15টা কিছু না। এবং সেইটা যখন চিন্তা চেতনার স্তরে ঢুকিয়ে দিচ্ছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ানক জিনিসটা। আজকে আমার সবচেয়ে বেশি ভাবা এই সাংস্কৃতিক জায়গাটা, এই চিন্তাভাবনার জায়গাটা,
লড়াইটা এইখান থেকে করতে হবে একেবারেই। নিশ্চয় সামগ্রিকভাবে মানবাধিকারের জন্যে প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে যেভাবে ভারতবর্ষে মানবাধিকার দলিত হচ্ছে তার জন্যে আমাদের লড়তে হবে সরাসরি সামনে দাঁড়িয়ে, আবার বৌদ্ধিক স্তরেও লড়তে হবে। এই প্রতিদিনের লড়াইটাও কিন্তু ছাড়লে পরে চলবে না। বড় বড় লড়াইয়ের পাশাপাশি এই যে চারিদিক থেকে আমাকে যাকে ওই আবার ইংরেজিতে সেই বোমবার্ড করা হয়, যে আমাদের সর্বক্ষণ চিন্তার মধ্যে একটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এই 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 হচ্ছে ভারত, এই হচ্ছে ভারতীয়ত্ব। এটা না শুধু আমরা এই ঘরে কজন বললে চলবে না, আমরা ছাড়াও তো বহু মানুষ আছেন, তাদের কিন্তু নানাভাবে আস্তে আস্তে ফ্যাসিবাদ যা করে, চোখের সামনে বয়সটা তো বাড়তে বাড়তে দেখতে পেলাম। আগে ছিল না, যেটা আগে যেভাবে ভাবনা চিন্তাগুলো ছিল মানুষের, প্রায়ই অনেক জায়গায় বদলে যাচ্ছে। প্রতি মুহূর্তে আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে আমাদের পাশের লোকগুলোরও কাছে কিন্তু সেই লড়াইটাকে নিয়ে যাওয়ার। হ্যাঁ, তাহলেই দেখব যে সত্যি সত্যি আমাদের লড়াইটা জয়যুক্ত হতে পারে, এবং তাহলেই কিন্তু ভারতবর্ষে মানবাধিকার আন্দোলন সত্যি সত্যি আমরা তাকে একটা জায়গায় পৌঁছতে পারি। মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে আমাদের চেষ্টাটা সার্থক হবে বলে আমরা নিশ্চয়ই বিশ্বাস করতে পারি। শুধু আশা বলবো না, আমি বিশ্বাস করতে পারি। ধন্যবাদ, নমস্কার।